শীতের সবজির সরবরাহ বেড়েছে চট্টগ্রামের বাজারে, সেই সাথে কমতে শুরু করেছে দাম। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, শীতের সবজির দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আমি যে বাজারে আছি সেই বাজার ঘুরে আমরা যেমনটা দেখেছি সকাল থেকে, সেখানে কিন্তু সবজির কোনো কমতি দেখছি না। যেহেতু শীতকালীন সবজিতে ভরপুর হচ্ছে বাজার, তার কারণে কিন্তু প্রতিদিনই কিন্তু আসলে সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। গত সপ্তাহে কিন্তু আসলে সবজির দাম অনেক বেশি থাকলেও সরবরাহ বেড়ে যাওয়ার কারণে কিন্তু আসলে দেখা যাচ্ছে সবজির দাম অনেকটা কমছে। যে ফুলকপি আমরা গত সপ্তাহে দেখেছি কিন্তু আসলে 60 টাকা থেকে 70 টাকা কেজিতে বিক্রি করেছিল, সেই ফুলকপি এখন আমরা দেখছি 50 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। তেমনিভাবে যে একেবারে এই মৌসুমে যে আলু, সেই আলুর দামও কিন্তু আমরা দেখেছি গত সপ্তাহে 70 থেকে 60 টাকা কেজিতে তারা বিক্রি করেছিল, সেই আলু এখন এই বাজারে এসে আমরা দেখছি 40 টাকা বা কোনো কোনো জায়গায় 50 টাকা কেজিতে বিক্রি করছে। কাঁচামরিচের দামও কিন্তু আসলে একেবারে কম, কিন্তু ধনেপাতার দামটা কিন্তু অনেকটা বেশি। ধনেপাতা কেজিতে 100 টাকার উপরে তারা বিক্রি করছেন। শিমের দামও কিন্তু আসলে দেখছি সবচেয়ে কম। সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে বাজার আস্তে আস্তে কিন্তু আসলে একেবারে কমতে শুরু করছে সবজির বাজার। কিন্তু দেখছি আমরা যে পটলের দাম কিন্তু আসলে অনেক বেশি, এখনো পর্যন্ত 80 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। আর একেবারে প্রথম যে আগের মৌসুমে যে আলু, সেই আলুর দাম কিন্তু 23 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। তো এইভাবে যদি কমতে থাকে, আমরা এখানে যারা এসেছেন, যারা ক্রেতারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, এইভাবে যদি কমতে থাকে তাহলে কিন্তু আসলে যে যারা নিম্ন আয়ের মানুষ আর মধ্য আয়ের মানুষ, তাদেরও কিন্তু অনেকটা সুবিধা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে যে পেঁয়াজের কথা যদি আমরা বলি, পেঁয়াজের দাম কিন্তু অনেকটা বেশি। গত সপ্তাহেও কিন্তু আসলে পেঁয়াজের দাম আরও বেশি ছিল, এখন কিন্তু কিছুটা পেঁয়াজের দাম দেখা যাচ্ছে আরও বাড়তে শুরু করেছে, যেখানে কিন্তু আসলে পেঁয়াজ 45 টাকা কেজিতে বিক্রি করছেন। রসুনের দামও কিন্তু অনেকটা বেড়ে গেছে, রসুন বিক্রি করছে এখন 155 থেকে 60 টাকা কেজিতে বিক্রি করছে। এখানে যারা ক্রেতা, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আপনারা তো বাজারে আসেন, তাই না? তো সবজির বাজারের এখন কি অবস্থা বলে মনে করছেন? কিছুটা কমতে শুরু করছে সবজির বাজার, পেঁয়াজের দাম, সবজির বাজারটা একটু কিছু কমতে শুরু করছে। তারপর আপনার ওই যে চালের বাজারটা এবং সয়াবিন তেলের বাজারটা একটু ঊর্ধ্বগতিতে আছে আর কি। আমরা খুব কষ্ট পাচ্ছি নিম্নতলের মানুষরা আর কি। যা করা তো আপনার সরকার কিন্তু ভর্তুকি কিছু দিচ্ছে না, যেহেতু আরো বাড়তেছে দিনের দিন, আপনার দিনের দাম বাড়তেই আসছে আর কি। এই আর কি কিছুটা কাঁচা বাজারটা তবে একটু স্বস্তিতে আসছে আর কি। আরো কয়েকজনের সাথে কথা বলতে যাচ্ছি যে সবজির দাম আস্তে আস্তে কিন্তু আমরা দেখলাম কমতে শুরু করেছে, কিন্তু পেঁয়াজ, রসুন এগুলোর দাম অনেকটা বাড়ছে, চালের দাম বাড়ছে। কি মনে করেন আসলে বাজার মনিটরিং নিয়মিত না হওয়ার কারণে? সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এটাতে। এখানে মনোপলি ব্যবসা চলতেছে, সরকারের কোনো ধরনের এখানে নিয়ন্ত্রণ নেই, সরকারের কোনো হস্তক্ষেপ নেই এটাতে। সরকার যদি নিয়মভাবে হস্তক্ষেপ করে, জনসাধারণের দুর্ভোগ হয় না, এটা সত্য। ধন্যবাদ আপনাদেরকে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, এখানে আমরা এতক্ষণ ধরে কথা বলেছি। এখানে যারা ক্রেতা, যারা একেবারে বাজার করতে এসেছেন, তারা যেমনটা জানিয়েছেন যে নিয়মিত যে বাজার করার কথা রয়েছে সেভাবে তারা বাজার করতে এসেছেন, কিন্তু নিয়মিত যে মনিটরিং করার কথা রয়েছে সেভাবে কিন্তু আসলে মনিটরিং না হওয়ার কারণে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সবজির দাম কমলেই কিন্তু অন্যান্য যে পণ্য রয়েছে সেই পণ্যের দাম অনেকটা বেড়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এর আগে আমরা একটু আপনাকে জানাতে চাচ্ছি যে শীতের হাঁকডাকের শীতের যে হাওয়া লেগেছে চট্টগ্রামে, সেই শীতের হাওয়ায় কিন্তু দেখা যাচ্ছে যে চট্টগ্রামের যে পোশাক রয়েছে, যে গরম কাপড়ের পোশাকের দোকানগুলো রয়েছে, সেখানে কিন্তু অনেকটা হাঁকডাক শুরু হয়েছে। সেখানে কিন্তু আসলে বিক্রি চলছে সকাল থেকে একেবারে রাতভর পর্যন্ত। সেই দোকানগুলোতে দেখা যাচ্ছে যে নানা রকমের যে গরম কাপড় রয়েছে, সেই কাপড়ের দোকানে কিন্তু মানুষের যারা ক্রেতা আছে তাদের কিন্তু ভিড় অনেকটা বেড়েছে। তো এই বিষয় নিয়ে আমার একটা প্রতিবেদন আছে, চলুন আমরা একটু দেখে আসি। আর তাই জমজমাট হয়ে উঠেছে গরম কাপড়ের বাজার। হাড় কাঁপানো শীত থেকে বাঁচতে উচ্চ আয়ের মানুষরা বিভিন্ন নামিদামি মার্কেট থেকে গরম কাপড় কিনতে পারলেও গরিব ও নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা চট্টগ্রামে জোহর হকার্স মার্কেট। কম দামে শীতের গরম পোশাক পাওয়ায় ভিড় বাড়ছে ফুটপাত ও হকার্স মার্কেটে। দাম মোটামুটি নাগালের ভিতরে আছে, তবে আর একটু কমলে ভালো হতো। সবকিছুই আছে, কিন্তু আমরা যেটা পছন্দ করতেছি ওটার দাম হয়তো বা একটু বেশি নিতে পারতেছি না।
ক্রেতাদের আকর্ষণ বাড়াতে দোকানের সামনে গরম কাপড় নিয়ে চলছে বিক্রেতাদের হাঁকডাক। তবে বেচা বিক্রি বেড়ে যাওয়ায় খুশি বিক্রেতারা। বেচা বিক্রি ভালো, মোটামুটি আর একটু শীত পড়লে আর একটু বাড়বে। গেঞ্জি, স্যুট, জ্যাকেট, পাঞ্জাবি সবকিছু আছে। 30 টাকা থেকে শুরু করে হাজারের বেশি দামের পোশাকও আছে জহুর হকার্স মার্কেটে। দেশীয় কারখানায় তৈরি নানা রকম শীতের পোশাকে ভরপুর মার্কেটগুলো। তবে দাম কিছুটা বেশি হলেও শীত বলে কথা, কিনতে হবে সবার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, জহুর হকার্স মার্কেট, চট্টগ্রাম। শীতের খবর জানাতে এবারে দিনাজপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফখরুল হাসান পলাশ। পলাশ, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে কি কি উদ্যোগ আছে আমাদের জানাবেন। ধন্যবাদ তানজিনা, আপনাকে শুরুতে জানিয়ে রাখি দিনাজপুরে কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বেশি থাকছে এবং আমরা দেখেছি যে তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। আজকেও কিন্তু আমি আবহাওয়া অফিসে খবর নিয়েছি, তারা বলছে 11.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকাল 9টায় রেকর্ড করা হয়েছে। সকাল 6টায় কিন্তু তাপমাত্রা ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা কিন্তু ক্রমান্বয়ে নিচের দিকে কিন্তু নেমে আসছে এবং তারা বলছে যে উত্তরের কিন্তু হিমেল বাতাস সক্রিয় হওয়ার কারণে কিন্তু এই শীতের তীব্রতা অনেক বেশি এবং বিশেষ করে আপনার শৈত্যপ্রবাহ কিন্তু ইতিমধ্যেই কিন্তু উত্তরে চলছে এবং যার কারণে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু তাপমাত্রা নেমে এসেছে। তো আমি যদি একজন শীতার্ত মানুষের সাথে কথা বলি, কি অবস্থা, শীত কেমন একটু বলবেন? হ্যাঁ ভাই, গত 2 দিন হলো দিনাজপুরে এত পরিমাণ ঠান্ডা বাতাস, হাত পাও একদম শীতকে লাগে যাচ্ছে, হাত দিয়ে কিছু ধরা যাচ্ছে না। প্রচন্ড ধরনের বাতাস গত 2 দিন হলো। ঠান্ডাও মনে করেন তীব্র একদম। সাধারণ মানুষ শীতের বস্ত্র কিংবা কম্বল কি বস্ত্র আমাদের কে খোঁজ খবর নেবে? বস্ত্র কে দিবে? বস্ত্র দেওয়ার লোক নাই, কেউ দেয় না। আপনি শুনছিলেন তানজিনা যে তারা কিন্তু একটাই অভিযোগ করছে যে শীতের যে বস্ত্র এবং বিভিন্ন কম্বল অনেকেই কিন্তু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু তাদেরকে জন্য এগিয়ে আসে, কিন্তু এবার কিন্তু সেরকম কেউ এগিয়ে আসছে না বলে তারা অভিযোগ করছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে তানজিনা। ভোগান্তি কমানোর প্রকল্পই এখন দুর্ভোগের বড় কারণ। যানজট যন্ত্রণা থেকে রেহাই দিতে বছর 9 আগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শুরু হয় বিআরটি প্রকল্পের কাজ, কিন্তু নির্মাণ কাজের ধীর গতিতে ছাড়িয়ে গেছে দুর্ভোগের মাত্রা। সড়কে কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। জনভোগান্তির জন্য চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করেছেন ঢাকা বাস র্যাপিড ট্রানজিট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। এদিকে প্রকল্পের কাজ শেষ না হলে এর সমাধান দেখছে না আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ঢাকা ময়মনসিংহ সড়কের গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত যানবাহনের এমন দীর্ঘ সারি দেখা যায় প্রতিদিনই। প্রায় 20 কিলোমিটার পথ যেতে সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। গত 9 বছর ধরে এই পথে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কর্মযজ্ঞের ভোগান্তি পোহাচ্ছে লাখ লাখ মানুষ। যখন একটু বেশি জাম পড়ে তখন দেখা যায় যে কখনো 3 ঘন্টাও লেগে যায়। এটা ইচ্ছাকৃতই ভাবে করে না অনিচ্ছাকৃত, এটা বুঝতেছি না। মানুষের দেখার কেউ নাই, ঘন্টা ঘন্টা বসে থাকে, গাড়িতে বসে ঘুমানো ছাড়ার কোনো ওয়ে নাই বর্তমানে যে অবস্থা। এটা আমাদের জন্য খুবই কষ্টকর। খোঁড়াখুড়ির পাশাপাশি রাস্তার উপর ভারী নির্মাণ সামগ্রী ফেলে রাখায় সড়ক জুড়ে বিশৃঙ্খলা, সাথে রাস্তার পাশে অবৈধ দোকানপাট, যেখানে সেখানে যত্রতত্র গাড়ি পার্কিং করিয়ে যাত্রী উঠানো নামানোর কারণে আরো খারাপ হয়েছে পরিস্থিতি। আব্দুল্লাহপুর পার হইতে 3-4 ঘন্টা সময় লেগে যায়, ঢাকা যেতে 5 ঘন্টা লাগবে। কষ্টের কোনো শেষ নাই। ঘন্টার ঘন্টা, যেখানে আধা ঘন্টা রাস্তা ওইখানে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত লাগে। গাড়িগুলো দূর করে যাইতে পারতেছে না, অনেক সময় দুর্ঘটনা ঘটে, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। বিআরটির প্রকল্পের কাজ শেষ না হলে খুব একটা উন্নতি দেখছেন না বলে জানিয়েছে পুলিশ। রাস্তা তো এখন ভাঙাচোরা অবস্থা, খুবই খারাপ অবস্থা। এর মধ্যে থেকে আমাদের সাথের নির্দেশে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের সাধ্য মতন এই রাস্তাটা যানজটটা মুক্ত থাকে আর কি। আমার তরফ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। আর বিআরটি প্রকল্প কাজে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ছিল স্বীকার করে এর দায় তাদেরকে নিতে হবে বলে জানান ঢাকা বাস র্যাপিড ট্রানজিট প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। 2 ঠিকাদারেরই মোটামুটি সবসময় একটা ফান্ড ফ্লোর সমস্যা ছিল এবং এখনো আছে। গতবারই করে ফেলার টার্গেট ছিল, কথা ছিল, কিন্তু তারা করেনি। কিন্তু এবারও দেখলাম যে তারা চুপচাপ বসে আছে, এই অংশে কোনো কাজ শুরু করেনি। পরে এখন আমরা স্পেশাল এফোর্ট দিয়ে এদের সাথে অনেক দিন দরবার করে জোর করে কাজ শুরু করেছি।
বিআরটি প্রকল্পের চলমান কাজের কিছু ভোগান্তির বাস্তবতা স্বীকার করে সাধারণ মানুষ বলছে অন্তত ধুলাবালি নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানো এবং সড়কের উভয় পাশে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তালুকদার বিপ্লব, নিউজ 24, টঙ্গী, গাজীপুর। চট্টগ্রামের নেভাল একাডেমিতে চলছে বাংলাদেশ নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর 1971 সালের আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আমরা পেয়েছি স্বাধীনতা, আমরা পেয়েছি আত্মপরিচয়, আমরা পেয়েছি একটি রাষ্ট্র। আমি স্মরণ করছি মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ সম্ভবহারা মা বোনদেরকে। বীর মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। আমি একই সাথে স্মরণ করি 75-15 আগস্ট সকল শহীদদের প্রতি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সুধীমণ্ডলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। বাংলাদেশের ভূ রাজনৈতিক অর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে দেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্র সম্পদের গুরুত্ব অনুধাবন করে তিনি যখন বাঙালি জাতির স্বাধিকার আদায়ের যে আন্দোলন 6 দফা আন্দোলন ঘোষণা করেছিলেন, সেই 6 দফার ভিতরেও পাকিস্তানি শাসকদের কাছে আমাদের এটাই দাবি ছিল যে নৌবাহিনীর হেডকোয়ার্টার এই পূর্ববঙ্গে অর্থাৎ এই বাংলাদেশেই হবে, কিন্তু তারা তা মেনে নেয়নি। তিনি একটা বিষয় অনুধাবন করেছিলেন যে বাংলাদেশের যে বিশাল সমুদ্র অঞ্চল, সেই অঞ্চলকে রক্ষা করা, তার সার্বভৌমত্ব রক্ষা করা এবং সেখানে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে, যাতে করে এই সমুদ্র সম্পদ আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যবহার করতে সক্ষম হই। সেই লক্ষ্য নিয়েই তিনি স্বাধীনতার পর একটা দক্ষ, শক্তিশালী, আধুনিক ও প্রযুক্তি নির্ভর নৌবাহিনী গড়ে তোলার পদক্ষেপ হাতে নেন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে এই নৌবাহিনী অসামান্য ভূমিকা পালন করেছিল। তিনি সেই সময় বন্ধুপ্রতিম দেশের কাছ থেকে, বিশেষ করে যুগোস্লাভিয়া এবং ভারতের কাছ থেকে 5টি আধুনিক রণতরী সংগ্রহ করেন। 1974 সালের 10 ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীকে নেভাল এনসাইন প্রদান করেন। একই সঙ্গে তিনি নৌবাহিনীর বৃহত্তম প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা, ইশাখা সহ 3টি ঘাঁটি এবং 3টি জাহাজ কমিশনিং করেন। এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিব বানৌজা সুরমায় প্রথম নৌবাহিনীর মহড়া পরিদর্শন করেন। জাতির পিতার প্রচেষ্টায় যুক্তরাজ্য হতে যুদ্ধজাহাজ সংগ্রহেরও প্রক্রিয়া শুরু হয়েছিল। 1974 সালে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট তিনি প্রণয়ন করেন, যা জাতিসংঘ তখনও করেনি বা পৃথিবীর কোনো দেশ। জাতিসংঘ করেছে 1982 সালে, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক প্রজ্ঞা ছিল বলেই তিনি সমুদ্র সীমায় আমাদের অধিকার সুরক্ষিত করবার এই পদক্ষেপ নিয়েছিলেন। এরই ধারাবাহিকতা ইতিমধ্যে আমরা আওয়ামী লীগ সরকার আসার পর আমরা আমাদের এই মেরিটাইম বাউন্ডারিতে আমাদের যে অধিকার সেটা মানে নিশ্চিত করবার জন্য পদক্ষেপ নেই। দুর্ভাগ্যের বিষয় হলো 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর যারা ক্ষমতা এসেছিল তারা এ বিষয়ে কোনো পদক্ষেপই কখনো গ্রহণ করে নাই, বা সমুদ্র সীমায় আমাদের যে অধিকার আছে সে বিষয়টাও কোনোদিন তুলে ধরেনি। 96 সালে সরকার আসার পর আমরা এই বিষয়টা লক্ষ্য করে আমাদের কিছু কিছু পদক্ষেপ নিয়েছিলাম। দ্বিতীয় দফা যখন আমরা সরকারে আসি
2008-এর নির্বাচনে জয়ী হয়ে 2009 যখন সরকার গঠন করি, তখন আমরা বিশেষভাবে যে সমস্ত তথ্য সংগ্রহ করার আমরা সেটা করি। আনক্লজেও আমরা সই করেছিলাম 96 সালে যখন সরকারে ছিলাম। হাতে আমাদের মাত্র অল্প সময় ছিল, কারণ আনক্লজে সই করার পর মাত্র 11 বছরের মতো সময় থাকে। যা আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমাদের যে সমুদ্র সীমার অধিকার সেটা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। দুই প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার, দুই দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেই আমরা প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার বিশাল সমুদ্র এলাকায় আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিব একটা পেশাদার উন্নত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চেয়েছিলেন এবং সেই লক্ষ্যে 1974 সালে তিনি একটা প্রতিরক্ষা নীতিমালাও প্রণয়ন করেন। দুর্ভাগ্য, সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে জাতির পিতা যখন একটি শোষণ বঞ্চনামুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার পদক্ষেপ নিয়েছিলেন, ঠিক তখনই তাকে নির্মমভাবে হত্যা করা হলো, আর বাংলাদেশে সে অগ্রযাত্রাও থেমে গেল। দীর্ঘ 21 বছর পর যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন থেকে আমরা পদক্ষেপ নিই যে আমাদের নৌবাহিনীকে আধুনিক উন্নত মানসম্পন্ন করতে হবে। সে সময় আমরা বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, যুদ্ধ জাহাজ সংগ্রহ এবং বিদ্যমান জাহাজ সময়ের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ শুরু করি। 2009 সালে সরকার গঠনের পর থেকে আমরা জাতির পিতা প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করি এবং বাস্তবায়ন শুরু করি। নৌবাহিনীকে একটি যুগোপযোগী ও আঞ্চলিক শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের সরকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং নৌবহরের যুদ্ধ জাহাজ সংযোজন, বিদ্যমান জাহাজসমূহ অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা বাংলাদেশ নৌবাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং সাবমেরিন সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজিত করেছি, যার ফলে আজকে আমাদের নৌবাহিনী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা গর্বের সঙ্গে বলতে চাই যে 2017 সালে নৌবহরে 52 নবযাত্রা এবং 52 জয়যাত্রা নামক দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে এই নৌবাহিনীকে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এর ফলে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ আমাদের বিশাল সমুদ্রের নিরাপত্তা বিধানের পাশাপাশি মানব পাচার ও চোরাচালান রোধ, জেলেদের নিরাপত্তা বিধান, বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে নৌবাহিনীকে আরও বলিষ্ঠ ভূমিকা যাতে রাখতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে আরও অধিক উন্নত জাহাজ ও আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা আমাদের আছে। তাছাড়া আমাদের নিজেদের দেশেও যাতে আমরা জাহাজ তৈরি করতে পারি তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। সাবমেরিন ও যুদ্ধ জাহাজ সমূহকে পোতাশ্রয় নিরাপদ জেটি সুবিধা প্রদানের লক্ষ্যে কক্সবাজারের পেকুয়াতে আধুনিক বেসিন সুবিধা সম্বলিত স্থায়ী সাবমেরিন ঘাঁটি নির্মাণের কাজ চলমান। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে উপকূলবর্তী এলাকায় নৌবাহিনীর জাহাজসমূহের অপারেশনাল ও যোগাযোগ সুবিধা বৃদ্ধির জন্য শেরে বাংলা ঘাঁটি নির্মাণ কার্যক্রম অনেক দূর এগিয়ে যাচ্ছে। গত নভেম্বর 2021 জার্মানি হতে নতুন একটি এমপিএ বাংলাদেশ নৌবাহিনীর এভিয়েশন উইংয়ে যুক্ত হয়েছে এবং অপরটি আগামী মে 2022-এ যুক্ত হবে। হেলিকপ্টার এবং এমপিএ পরিচালনা রক্ষণাবেক্ষণের জন্য আধুনিক সকল সুবিধা সম্বলিত দ্বিতীয় হ্যাঙ্গার এর নির্মাণ কাজও চলমান রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড ইতিমধ্যে পেট্রোল এয়ারক্রাফট ও লার্জ পেট্রোল এয়ারক্রাফট নির্মাণের সক্ষমতা অর্জন করেছে। চতুর্থ ধাপে বগুড়ার 3 উপজেলার 13 ইউপিতে ভোট হবে আগামী 26 ডিসেম্বর। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বিস্তারিত জানাতে বগুড়া ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি বগুড়ায়, সেখানে আছেন আব্দুল সালাম বাবু। বাবু, ভোটের পরিবেশ নিয়ে কি বলছেন ভোটার ও প্রার্থীরা? তানজিনা,
শীতের তীব্রতা উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে এখন যাচ্ছেন প্রার্থীরা। আমরা রয়েছি বগুড়া সদর উপজেলার এরিলা ইউনিয়ন পরিষদে। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার রয়েছে এবং প্রার্থীরা ভোট চাচ্ছেন, ভোটারদের দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি। আমরা কথা বলবো এই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফিকের সাথে। তিনি জানাবেন আপনি ভোটারদেরকে কি মেসেজ দিচ্ছেন। আমি প্রথমেই বলবো যে আমাদের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়েছেন। আমার এলাকার মানুষ খুব সন্তুষ্ট, খুশি, দলমত নির্বিশেষে তারা আমাকে পছন্দ করেছে এবং তারা ভোট দিচ্ছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হইলে আমি প্রথমেই আমার সরকারের যে ইয়েটা আছে, প্রতিশ্রুতি আছে, গ্রামকে শহরে রূপান্তরিত করবে, আমি সে কাজটি করব। আমার সরকার অনেক প্রকার ভাতা দিচ্ছে, গ্রামের মানুষ খুব সন্তুষ্ট। তবে এখানে যে চেয়ারম্যান ছিল দীর্ঘ 10 বছর, এখানে উন্নয়ন বলতে তেমন কিছু করতে পারে নাই। আমি নির্বাচিত হইলে এলাকার উন্নয়ন হবে, রাস্তাঘাট উন্নয়ন হবে এবং গ্রামকে শহরে আমরা রূপান্তরিত করব। ধন্যবাদ। উনি যেটা বললেন যে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনাকে জানিয়ে রেখি যে বগুড়ার কাহালু উপজেলা 8টি ইউনিয়ন, নন্দীগ্রাম উপজেলা 4টি ইউনিয়ন এবং বগুড়া সদর উপজেলার এই এরিওলা ইউনিয়নে নির্বাচন হবে। এই 13টি ইউনিয়নের মধ্যে কিন্তু এই ইউনিয়নেই ইলেকট্রিক ভোটিং মেশিন পদ্ধতিতে ভোটাররা ভোট প্রদান করবেন। শীতের তীব্রতা উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি, জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এই ছিল বগুড়ার এরুলিয়া থেকে সর্বশেষ। আমরা ফিরে যাব রংপুরে আমাদের সহকর্মী রেজাউল করিম মানিকের কাছে। মানিক, আমার কাউন্টারে যারা ইয়েতে থাকবেন তার সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ বাবু। আমি রয়েছি রংপুরের গঙ্গাছড়া। এই গঙ্গাছড়ার নির্বাচনী প্রচার প্রচারণা অর্থাৎ জমে উঠেছে। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এখানে দেখতে পাচ্ছেন নৌকা প্রতীকের যে প্রার্থী রয়েছে মাজহারুল ইসলাম লেবু, গণসংযোগে ব্যস্ত রয়েছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান? আমরা যোগ্য প্রার্থী নৌকা মার্কার। আমাদের গঙ্গাছড়া উন্নয়ন করার জন্য আমাদের লেবু ভাই নৌকা মার্কাতে আমাদের ভোট দিতে হবে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। অসংখ্য ধন্যবাদ। একটু কথা বলতে চাই, এখানে নৌকা মার্কার যে প্রার্থী রয়েছেন মাজহারুল ইসলাম লেবু, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন গঙ্গাছড়া সদর উপজেলা ইউনিয়ন পরিষদের, তাতে একটু কেমন সারা পাচ্ছেন এবং কি করতে চান নির্বাচিত হলে? না, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমার এবারে জননেত্রী শেখ হাসিনা নৌকা দেওয়া, নৌকার প্রতীকের প্রতি মানুষের বেশ সারা পাচ্ছে আর কি, স্বতঃস্ফূর্ত সারা, যে যারা নৌকায় ভোট দিতে তারা আগ্রহ, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিক রক্ষা করতে তারা আগ্রহ। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নৌকা মার্কার প্রার্থী মাজহারুল ইসলাম লেবু, তিনি বলছেন যে তিনি ব্যাপক সারা পাচ্ছেন। এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাছড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। দীর্ঘ 1.5 যুগ পর পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী সঞ্জয় কুমার দাসের কাছ থেকে। সঞ্জয়, কখন শুরু হবে এই সম্মেলন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন? জানেন যে পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের 17 বছর পরে 2021 সালে অনুষ্ঠিত যাচ্ছে আজকে। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে পটুয়াখালী সহ বিভিন্ন পোস্টার গেটের মাধ্যমে শ্বাস রব বিরাজ করছে। নেতা কর্মীদের মাঝে এই যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে, যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতা কর্মীদের মাঝে আনন্দ উল্লাস বইছে। ইতিমধ্যে সভাস্থলে খণ্ড খণ্ড মিছিল বিভিন্ন নেতা কর্মীরা নিয়ে আসছেন, হাজির হচ্ছেন সভাস্থলে। আর অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, উনি ইতিমধ্যেই আকাশপথে ঢাকা থেকে রওনা দিয়ে বরিশালে এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই সড়ক পথে পটুয়াখালী সভাস্থলে পৌঁছবেন বলে আমরা জেনেছি। আর নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পিটিয়ে নেতাকর্মীরা আনন্দ উল্লাসে নেচে গিয়ে আসছে সভাস্থলে যোগ দিতে। তো আমরা মনে করছি যে যথাসময়ে আপনার সম্মেলন, জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আমরা মনে করছি। তানজিলা। ইন্দোনেশিয়ার কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে অন্তত 34 কোটি 80 লাখ ডলার বিদেশি ও প্রত্যক্ষ বিনিয়োগ আসবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষস্থানীয় অর্থনীতি মহামারী থেকে ঘুরে দাঁড়াতে বিভিন্ন বিনিয়োগ আকর্ষণকারী পদক্ষেপ নিয়েছে। ইন্দোনেশিয়ার ইনভেস্টমেন্ট কোঅর্ডিনেটিং এজেন্সি জানায়, আগামী বছরে এই বিনিয়োগ চলতি বছরের তুলনায় বাড়বে 83%। যথাযথ প্রশিক্ষণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করে দিতে বড় প্রতিষ্ঠানগুলোকে এ খাতে সহায়তার আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া সরকার। দেশটির এমএসএমই খাতে কাজ করছে 6,40,00,000-এরও বেশি মানুষ। ইন্দোনেশিয়ার মোট শ্রমশক্তির 97% প্রতিনিধিত্ব করে এ খাত। আসন্ন বড়দিন উৎসবে ঘোরাঘুরিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ আরও দ্রুত ছড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাও এতে সংক্রমিত হতে পারে বলে জানিয়েছেন মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। রোববার এনবিসি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, যুক্তরাষ্ট্রেও ওমিক্রনের দ্রুত বিস্তার ঘটছে, যা বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যসেবার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অবস্থান এত দুর্বল নয় যে আরও বেশি করোনা বিধিনিষেধ জারি করতে পারবেন না তিনি। ভারতে ওমিক্রন শনাক্তের হার বাড়তে থাকায় দিল্লির হাসপাতালে আগে থেকেই শয্যা, অক্সিজেন সিলিন্ডার, পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। এদিকে চীনের দুটো করোনা মেডিসিন ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর বলে জানিয়েছে চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সব শঙ্কা পেছনে ফেলে নিউজিল্যান্ডে কাল থেকে অনুশীলনে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এই স্বস্তির খবর জানিয়ে বলেছেন, শেষ করোনা পরীক্ষায় সব ক্রিকেটারের ফলাফল এসেছে নেগেটিভ। তাই আগামীকাল স্থানীয় সময় সকাল 10টায় লিংকড বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলনে নামবেন খেলোয়াড়রা। গত 8 ডিসেম্বর নিউজিল্যান্ড সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ দল। গত বছর 14 দিনের কোয়ারেন্টাইন করলেও এবার বিসিবির বিশেষ সুপারিশে 7 দিনের কোয়ারেন্টাইনের অনুমতি দেয় নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগ। কিন্তু বিমানে একজন করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকায় টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটার সহ 9 জনকে 10 দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।